আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের জন্য হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারের নতুন একটা ক্লাস নিয়ে চলে এলাম। তো সবাই দ্রুত জয়েন হয়ে যাও, আমরা ক্লাসটা খুব শীঘ্রই শুরু করব। তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, ক্লাসটা খুব শীঘ্রই শুরু হবে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, যাদের যাদের অ্যাকাউন্টিং আছে আমাদের লিংক গ্রুপে দেওয়া হচ্ছে। তো লিংক দেওয়া হয়ে গেছে, তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব। এবং আজকে আমরা তোমরা জানো যে গত ক্লাসে আমরা জাবেদা ক্লাস করছিলাম। তো আজকেও জাবেদার আর কি আরো কিছু ক্রিটিক্যাল পার্ট আছে, সেগুলো আর কি দেখবো। এবং সেগুলো আর কি খুব ইজিলি যাতে সলভ করা যায়, পরীক্ষায় আসলে যাতে জাবেদা থেকে কোশ্চেন আসলে যাতে ভালো মার্ক পাও। তোমরা জানো এই হিসাব বিজ্ঞানে জাবেদা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। জাবেদা যদি তুমি ভালো পারো, তাহলে দেখবে অ্যাকাউন্টিং এর প্রায় অলমোস্ট সব জিনিসই তুমি খুবই ভালো পারবা। আচ্ছা, অপূর্ব মোদাক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপর আরিফ হোসেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, লিংক দেওয়া হয়ে গেছে, তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে মেনশন জানাইতে পারো। বাইজিদ বোস্তামি, ওয়ালাইকুম সালাম। সুমাইয়া তাবাসসুম, ওয়ালাইকুম সালাম। নাহিদা আক্তার, ওয়ালাইকুম সালাম। আচ্ছা চলো আমরা ক্লাসটা শুরু করি। অনেকে জয়েন হয়েছো, অনেকে হচ্ছ। তো আমরা ক্লাসটা শুরু করি, দেখা যাক সবাই আসতে থাকে। আমি তোমাদের বলছিলাম, বারবার একটা কথা বলছিলাম বারবার, যে তোমরা যদি জাবেদার এই জিনিসটা পারো, এই জিনিসটা যদি মূলত বুঝো, তাইলে তোমাদের হিসাব বিজ্ঞানের অলমোস্ট সব জিনিসই শেষ, সব জিনিসই পারবো। আছে অনেকে সালাম দিতেছো, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আফসান, হুমায়ের, ওয়ালাইকুম সালাম। আচ্ছা দেখো, আমি বলছিলাম যে সম্পদ ব্যয় উত্তোলন এগুলো যদি বৃদ্ধি পায়, ডেবিট হ্রাস পেলে ক্রেডিট, একবারে ঠোঁটাস্ত থাকতে হবে এই জিনিসটা। আয় ব্যয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, মানে এই জিনিসটার উল্টাটা কোনটা? এটা। তারপরে হ্রাস পেলে ডেবিট। আচ্ছা, এই জিনিসটা কার কার মুখস্থ আছে একটু বলো তো, কমেন্টে জানাও তো। কাইন্ডলি একটু কমেন্টে জানাও যে এই জিনিসটা কার কার মুখস্থ আছে, কে কে পারো, তোমরা একটু জানাও। এই জিনিসটা কার কার মুখস্থ আছে? আচ্ছা সবাই সালাম দিছো, ওয়ালাইকুম সালাম। এখন বলো তো তোমরা যে এই জিনিসটা কার কার মুখস্থ আছে, এই যে এইগুলা, এগুলা যদি মুখস্থ থাকে তুমি সবই পারবা ভাই, হিসাব বিজ্ঞানের সবই পারবা যদি এগুলো মুখস্থ থাকে। শুধু একটু জানাও, দ্রুত জানাও। আরো বেশি অ্যাক্টিভ হইতে হবে, বুঝছো? আমি যা বলি তার কমেন্টে দ্রুত জানাইতে হবে, দ্রুত একবার, ফাস্ট। ফাস্ট করলে ফাস্ট তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে, বুঝছো? তোমরা যদি লেট করো তোমাদেরই লেট। এখন বলো বলো, দ্রুত দ্রুত, ফাস্ট। বাইজিদ বুঝতে পারো, বাকিরা বাকিরা কি, বাকিদের কি অবস্থা? বাকিরা একটু জানাও, বাকিদের কাছ থেকেও শুনি। অপূর্ব মোদাক, জি ভাই পারি। যাক, আরবিতে কি নাম, পারি এটা, ওকে। আচ্ছা, সুমাইয়া তাবাসসুম, আচ্ছা অনেকেরই মুখস্থ আছে।
তো এটা মুখস্থ রাখতেই হবে। এটা যদি মুখস্থ থাকে তুমি দেখবে হিসাব বিজ্ঞানে সবই পারো। বুঝতে পারছো? দেখো আরো কিছু কিছু জাবেদা আছে মানে যেগুলো আর কি খুবই ক্রিটিক্যাল, যে জাবেদা গুলো আসলে মানে তোমরা আর কি কনফিউজড হয়ে যাও যে কি কি করতে হবে, ডেবিট কি হবে, ক্রেডিট কি হবে। তো এইগুলো নিয়ে আজকে দেখাবো আমি মূলত। যেমন দেখো আগুনে বিনষ্ট পণ্য ও বীমা দাবি। ধরো একটা পণ্য তুমি ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাইতেছো, এখন মাঝে মাঝে আগুন লাগে কি পণ্য নষ্ট হয়ে যায় না, সেটাই। আবার ওই পণ্যটার ক্ষেত্রে আবার কিন্তু বীমা করা থাকে, কোম্পানিগুলা বীমা করে যাতে আগুনে নষ্ট হয়ে গেলে সেটার আর কি ক্ষতিপূরণ পেতে পারে। তো সেটাই বলছে। দেখো একটা ঘটনা আছে, আগুনে 5,000 টাকার পণ্য বিনষ্ট, বীমা কোম্পানি 3,000 টাকার ক্ষতিপূরণ দিবে। মানে তোমার 5,000 টাকার পণ্য আগুনে পুড়ে গেছে এবং বীমা কোম্পানি কি বলছে 5,000 টাকা দিবে। বীমা কোম্পানি কি বলছে 5,000 টাকা দিবে। তাহলে এটা কি দেখো মোট ক্ষতি 5,000 টাকা, মানে যেহেতু তোমার একটা পণ্য নষ্ট হয়ে গেছে এটা কি এটা ক্ষতি, ক্ষতি কত 5,000 টাকা। কিন্তু প্রকৃত লোকসান 2,000 টাকা। প্রকৃত লোকসান 2,000 টাকা কেমনে, কেমনে হলো প্রকৃত লোকসান 2,000? দেখো তোমার মোট ক্ষতি হয়েছে 5,000, কিন্তু ক্ষতিটার বদলে কি 3,000 টাকা বীমা করা আছে। বীমা করা আছে কত 3,000 টাকা। বুঝতে পারছো? বীমা করা আছে 3,000 টাকা। তাহলে কি ওই টাকা তো তুমি পাবাই, 5,000 টাকার মধ্যে 3,000 টাকা তুমি পাবা, কারণ কি তুমি ওই 3,000 টাকার বীমা করছো। আর বাকি যে 2,000 টাকা থাকে ওইটা তোমার লস। ওইটা কি লস, এই যে দেখো মোট ক্ষতি 5,000 টাকা, মোট ক্ষতি হয়েছে 5,000, কিন্তু তোমার প্রকৃত লোকসান মানে প্রকৃত ক্ষতি কত 2,000 টাকা। আর 3,000 টাকা বীমা কোম্পানির কাছে তুমি প্রাপ্য, মানে তুমি ওদের কাছে পাবা টাকা। তাহলে এটা যাবে কি হবে, যেহেতু বিবিধ ক্ষতি, ক্ষতিটা কি এই বিবিধ ক্ষতি, এটা ব্যয় হবে, কারণ কি তোমার ব্যয় বৃদ্ধি পেয়েছে, বিবিধ ক্ষতি সেটা ব্যয় হয়েছে, তোমার এটা আর কি এর কারণে এটা হচ্ছে ডেবিট হবে। ব্যয় বৃদ্ধি পেলে কি হয় ডেবিট। আচ্ছা একজন বলছে নাহিদ আক্তার খাতা দিতে, অবশ্যই হিসাব বিজ্ঞান তো মুখে মুখে কি করবা, অঙ্ক কি মুখে মুখে করতে পারবা, আমি সে না এখানে মুখে মুখে বলতেছি, কিন্তু তোমার দায়িত্ব কি খাতায় নোট করে রাখা। এই যে দেখো আমি পিডিএফ দিয়ে দিব, ওগুলা থেকে দেখবা। পাশাপাশি তোমাদের ভালো হয় কি আমি যখন পড়াইতেছি তখন যদি একটু নোট করে রাখতে পারো সেটা আর কি বেস্ট হয়। দেখো তাহলে কি বুঝলা যে মোট ক্ষতি আমাদের কত, যেহেতু বিবিধ ক্ষতি এটা অবশ্যই ডেবিট হবে, কারণ কি ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি পেয়েছে এর কারণে ডেবিট। কত টাকা, এই যে বলছিলাম যে 5,000 টাকার তোমার আগুনে পুড়ে গেছে, কিন্তু তুমি 3,000 টাকা ওইখান থেকে বীমা কোম্পানির কাছ থেকে পাবা। তাহলে বাকি থাকে কত 2,000, ওই 2,000 টাকা ক্ষতি, 2,000 টাকা কি ক্ষতি, সেটা ব্যয়। তারপরে দেখো বীমা দাবি বা প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কেন, বীমা কোম্পানি তোমাকে টাকা দিবে, মানে তুমি ওদের কাছে দেনাদার, তোমাকে টাকা দিবে 3,000 টাকা, সেটাও ডেবিট হবে, কারণ কি সম্পদ বৃদ্ধি। প্রাপ্য মানে কি সম্পদ, আমরা জানি কি প্রাপ্য মানে সম্পদ, সম্পদ, তাহলে কি প্রাপ্য হিসাব সম্পদ হবে। বুঝতে পারছো, এর কারণে এটা ডেবিট হয়েছে। আর লাস্টে দেখো যেই জিনিসটা আর কি পুড়ে গেছে, মোট পুড়ে গেছে কি এই যে পণ্য, পণ্য কি কমে গেছে মানে পণ্য নষ্ট হয়ে গেছে, সেইটা কি ক্রয় হিসাব লিখছে। তোমরা জানো যে পণ্য, চেক ইত্যাদি নামে কোনো হিসাব হয় না। পণ্য, চেক ইত্যাদি নামে কোনো হিসাব হয় না। পণ্য হলে হয় ক্রয়, আর যদি চেক হয় তাহলে কি বলা হয় ব্যাংক। পণ্য নামে হয় ক্রয়, এবং চেক যদি হয় তাহলে হিসাব ব্যাংক হিসাব দিয়ে লিখতে হয়। এই দেখো তোমার যে পণ্যটা নষ্ট হয়ে গেছে সেটা কি ক্রয় হিসাব লিখতে হবে, কারণ কি পণ্য নষ্ট হিসাবে এটা তুমি লিখতে পারবে না, কারণ পণ্য নামে কোনো হিসাব লেখা হয় না, এটা হিসাব বিজ্ঞানের একটা নীতি। তাহলে লিখতে হবে কি ক্রয় হিসাব, মানে যেটা নষ্ট হয়ে গেছে ক্রয় হিসাব ক্রেডিট হবে, মোট ক্রেডিট। এটা বুঝতে পারছো, এটা একটু খুবই ক্রিটিক্যাল, যদি বুঝে থাকো অবশ্যই জানো, বুঝলে জানাও না বুঝলেও জানো। বলো একটু বুঝতে পারছো নাকি। আগুনে বিনষ্ট পণ্য এবং বীমা দাবি, এটা কি বুঝতে পারছো নাকি বলো তো। না তোমরা খুবই অলস হয়ে যাইতেছো বুঝতেছি। আমরা তো তোমরা টাইপিং করো মানে একজন আরেকজনকে সেন্ড করো, মেসেজ সেন্ড করো খুবই ফাস্ট, তাহলে কমেন্ট করতে পারো না কেন ফাস্ট। আচ্ছা শাম্মী আক্তার এখন সালাম দিতেছে, ক্লাস দেখো। আচ্ছা তামিম বলছো জি, বাকিরা কি, বাকিরা কি বুঝতে পারছো এটা। যারা যারা এখন জয়েন হইতেছে তারা কি তাদের দায়িত্ব কি রেকর্ড ক্লাস দেখবে, তাছাড়া কোনো উপায় নাই বুঝছো। দেখো অপূর্ব মোদাক বুঝতে পারছো, ঠিক আছে নেক্সটে যাই। দেখো তোমরা যদি নতুন সম্পদ ক্রয় ও তার সংস্থাপন ব্যয়, ধরো একটা কোম্পানি কি নতুন সম্পদ ক্রয় করে না, মানে যন্ত্রপাতি ক্রয় ধরো 50,000 টাকা,
এবং সেটা সংস্থাপন। ধরো একটা ভারী যন্ত্রপাতি কিনলা, ধরো ফ্রিজ কিনলা, একটা 40,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনলা, সেটা কি তুমি কি নিজে নিজে কাঁধে করে এসে বসাইতে পারবা? পারবা না। সেই জন্য ধরো যে একজন লোক নিলা, সেটা বসানোর জন্য তাদের কিছু টাকা দেওয়া লাগবে, সেটা হচ্ছে সংস্থাপন ব্যয়। মানে ওইটা বসানোর যে খরচ। একটা মেশিন, ভারী মেশিন কিনলা, সেটা হচ্ছে বসা বাজে। এই যে দেখছো, এখন বলতেছে, আমি আরেকটা চলে গেছি, এখন বললে হবে? হ্যাঁ, কে বলছে এটা? হেনরি আরা, যে শরীয়ত আলী বলছে হচ্ছে কি, ক্রয় হিসাব ক্রেডিট কেন হলো? এই যে তোমার যে একটা পণ্য নষ্ট হয়ে গেছিল, এইভাবে করবা না, বুঝছো? আমি একটা চলে গেছি, এখন তোমরা যদি বলো তাহলে কেমনে হবে? দেখো, তোমার একটা পণ্য নষ্ট হয়ে গেছে, তোমার এই যে পণ্যটা যে কি, মোট আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। এই নষ্ট যে হইলো, কি নষ্ট হয়েছে? পণ্য। তাহলে কি হবে? পণ্য হিসাব। কিন্তু পণ্য হিসাব লেখা যাবে? লেখা যাবে না। লিখতে হবে কি, ক্রয়। আমরা কি জানি, পণ্য এবং চেক নামে কোনো হিসাব হয় না, পণ্য নামে কোনো হিসাব হবে না, পণ্য নামে কোনো হিসাব হবে না। ক্রস মানেই পণ্য হিসাব হবে না, হবে কি, ক্রয় হিসাব। কারণ এই পণ্যটা নষ্ট হয়ে গেছে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সটে দেখো, যেটা বললাম যে একটা মেশিন যখন কিনবা, ভারী মেশিন, যেমন এখানে বলছে 50,000 টাকার একটা নতুন মেশিন করে, ভারী মেশিন, এটা কিন্তু তুমি একা একা বসাইতে পারবে না। সেটা বসানোর জন্য একজন লোক নিতে হবে, ওই তাদের টাকা দিতে হবে। এটা বসানোর জন্য যে এক্সট্রা খরচ, এই যে দেখো 5,000 টাকা মজুরি খরচ। মজুরি খরচ কত? 5,000 টাকা। এটা হচ্ছে তোমার সংস্থাপন ব্যয়। এবং ভাড়া, ওই যে ফ্রিজটা যে তুমি ভাড়া করে নিয়ে আসবা, সেটার জন্য কিন্তু তোমার ভ্যান ভাড়া লাগবে। এই টাকা কত? 2,000 টাকা। এটা ভাড়া। বুঝতে পারছো? এগুলো আর কি তোমার সংস্থাপন ব্যয়ের অন্তর্ভুক্ত। দেখো, তাহলে আমরা কি বিশ্লেষণ করতে পারলাম? নগদ সম্পদ ব্যবহারের উপযোগী করার আগ পর্যন্ত সব খরচ সম্পদের মূল্যের সাথে যুক্ত হবে। মানে কি, তোমার ধরো নগদ যে সম্পদটা আছে, সম্পদটা কোনটা? এখানে মেশিন। এই মেশিনটার জন্য যত খরচ আছে সবগুলা এটার মধ্যে আসবে। এই 50,000 টাকার মধ্যে মেশিনটা কিন্তু 50,000 টাকা, কিন্তু এটা বসানোর খরচ প্লাস পরিবহন ব্যয়, পাশাপাশি যত খরচ আছে সবগুলা কি, মানে এই মেশিন রিলেটেড। মানে মেশিনটাকে ধরো একটা ফ্রিজ আনলা, আইনা যখন এটা ব্যবহার উপযোগী করবা কবে? যখন এটা বসাবা, যখন এটা পরিবহন করে আনবা, লাইন কানেকশন দিবা, বিদ্যুৎ দিবা, সবকিছু করার পরে যখন এটা ব্যবহার করতে পারবা, কমপ্লিট হয়ে যাবে, মানে এটা কমপ্লিটলি যখন ব্যবহার করতে পারবা, এর আগে যত খরচ আছে সেগুলা কি, সেগুলা হচ্ছে সংস্থাপন ব্যয়, বা ওই সবগুলা খরচ ওই মেশিনের খরচ হিসেবে অন্তর্ভুক্ত হবে। মেশিনের খরচ হিসেবে কি অন্তর্ভুক্ত হবে? মানে এই 50,000 টাকার সাথে যোগ হবে সব ধরনের খরচ। ধরো সংস্থাপন ব্যয়, পরিবহন ব্যয়, ধরো বিদ্যুতের লাইন কানেকশন দিবা, সেটার জন্য যদি লাইনম্যান কিছু টাকা দিতে হয়, সব, এভরিথিং, সবকিছু আসবে। দেখো, 50,000 টাকার একটা মেশিন কিনছো, এখন এটার জন্য মজুরি খরচ 5,000, পরিবহন খরচ 2,000। তার মানে কি, এই ব্যবহারের আগ পর্যন্ত এই খরচগুলো হয়েছে 5,000 আর 2,000। তাহলে কি, এই 5,000 আর 2,000 এটার সাথে যোগ হবে। কারণ কি, ব্যবহার উপযোগী করার আগ পর্যন্ত যত খরচ আছে সবগুলা নতুনটার সাথে যোগ হবে। বুঝতে পারছো? দেখো, তাহলে কি, এই 50,000-এর সাথে যোগ হবে কত? 5,000 আর 2,000 কত? 7,000। এই যে হয়েছে 7,000। মেশিন হিসাব ডেবিট, কারণ মেশিন একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই মেশিন হিসাব ডেবিট। এবং নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট 57,000। ওকে, যদি না বুঝে থাকো জানাও। নেক্সটে যাবো আমরা। দেখো, পুরনো সম্পদ বিক্রয়ে লাভ বা ক্ষতি। পুরনো সম্পদ বিক্রয়, কিছু কিছু মানে করো পুরনো সম্পদ আছে, যেমন কি ধরো ফ্রিজে একটা 20 বছর ধরে ইউজ করতেছে, তো এই পুরনো সম্পদটা যখন বিক্রয় করবা, তখন যে লাভটা ক্ষতি হবে সেটা আর কি কি হিসাবে অন্তর্ভুক্ত হবে? চলো দেখি। যে ঘটনা, 15,000 টাকা বইমূল্যের একটা পুরনো আসবাবপত্র 18,000 টাকা নগদে বিক্রয় করা হলো। বইমূল্য মানে কি, ওই ক্রয় মূল্য আর কি বলা যায়। মনে করো, ধরো ক্রয় করছিলা 15,000 টাকা দিয়া, ওইটা এখন কয়েকদিন পরে 18,000 টাকায় বিক্রি করলাম। 18,000 টাকায় কি বিক্রি করলাম? দেখো, তাহলে কি হয়েছে? নগদে আসছে 18,000। মানে তুমি যে বিক্রি করলা 18,000 টাকায়, সেটা কি নগদে আসছে তোমার। তারপরে কি, আসবাবপত্র কমেছে 15,000 টাকা। মানে তুমি ওই 15,000 টাকার যে আসবাবপত্রটা বিক্রি করে দিলা, তাহলে সম্পদটা কমে গেল না? সম্পদটা কি কমে গেল। তারপরে দেখো, লাভ হয়েছে কত? 3,000। লাভ হয়েছে 3,000, কারণ তোমার 15,000 টাকাতে যে কিনছিলা, দাম ছিল 15,000, সেটা বিক্রি করে দিচ্ছে 18,000, লাভ কত? 3,000। দেখো, এখন জাবেদা কি হবে? তোমার জাবেদা হবে নগদান হিসাব ডেবিট 18,000। কারণ কি, তুমি এটা বিক্রয় করছো, নগদে বিক্রয়, নগদ টাকা আসছে। নগদে কি, নগদ টাকা বিক্রয় করছো, তাহলে নগদ টাকা আসছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এর কারণে ডেবিট হবে। নগদে কত আসছে? 18,000 টাকা, এটা ডেবিট হবে 18,000। আর যেহেতু আসবাবপত্রটা
কি তুমি বিক্রি করে দিছো, মানে সম্পদটা আরেকটা সম্পদ কমে গেছে। নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং আসবাবপত্র নামক সম্পদ চলে গেছে, বিক্রি করে দিছো চলে গেছে, তাহলে কি ওটা ক্রেডিট হবে। কত টাকা ছিল? 15,000 টাকা। বুঝতে পারছো? আর যেহেতু বিক্রি করে লাভ হয়েছে, লাভ হলে কি হয়? আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট 3,000 টাকা। ওকে না, এই যে দেখো তুমি ক্লাসটা পুরোটা করলা না, মজুরির জন্য আলাদা কোনো হিসাব হবে না। ওইটা সব একটা মেশিনকে ব্যবহার উপযোগী করার আগ পর্যন্ত যত খরচ আছে, পরিবহন, মজুরি, যত খরচ আছে সবগুলো মেশিনের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। আচ্ছা বাকিরা এখন বলো 3 নাম্বারটা বুঝতে পারছো কিনা? পুরাতন সম্পদ বিক্রয় লাভ ক্ষতি বুঝতে পারলে বলো, না বুঝলেও বলো। নেক্সটে যাবো আমরা এখন। দেখো আচ্ছা এগুলো কি আসছে এগুলো। আচ্ছা দেখো যদি এখন আমরা নেক্সটে যাই, দেখো নেক্সটে কি কারবারি বাট্টা বনাম নগদ বাট্টা। কারবারি বাট্টা নগদ বাট্টা এই জিনিসটা আমি লাস্ট ক্লাসে বুঝাইছিলাম। তোমার এইখানে তো ঝামেলাটাই আসবে, তুমি কেন আনবা না এটা আমি বুঝলাম না। শরীয়ত আলী বিক্রয়জনিত লাভ, তোমার যে লাভটা হয়েছে এটা কেন আনবা না? দেখো 4 নাম্বার কি কারবারি বাট্টা বনাম নগদ বাট্টা আমি বলছিলাম, কিন্তু এইটা আমি লাস্ট ক্লাসেই বলছিলাম। কারবারি বাট্টা কিসে যায়? কারবারি বাট্টা যায় হচ্ছে ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কারবারি বাট্টা হয়। আর নগদ বাট্টা হয় কি? ধরো নগদে প্রদান করলা বা নগদে পাইলা, নগদ প্রাপ্তি। কারবারি বাট্টা কি? কারবারি বাট্টা হচ্ছে যেটা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাট্টা দেওয়া হয় সেটাকে কি বলা হয়? কারবারি বাট্টা। আর যেটা নগদ প্রাপ্তি প্রদান মানে দেনাদার পাওনাদার সেগুলোর ক্ষেত্রে কি হয়? নগদ বাট্টা। বুঝতে পারছো? একবার মুখস্থ করে ফেলো যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কারবারি বাট্টা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কারবারি বাট্টা, এইভাবে মুখস্থ করে ফেলো। তারপর নগদ বাট্টা কিসের ক্ষেত্রে? নগদ প্রাপ্তি প্রদান ইত্যাদির ক্ষেত্রে নগদ বাট্টা। একবারে মুখস্থ করে ফেলো। বুঝতে পারছো? একবারে মুখস্থ। দেখো একটা ঘটনা দেখি। রাসেলের নিকট থেকে 10% বাট্টায় 20,000 টাকার পণ্য ক্রয়ে 5% নগদ বাট্টার সাথে চেকের মাধ্যমে পরিশোধ। মানে ফার্স্টে কি দেখো, তুমি রাসেলের নিকট থেকে 10% বাট্টায় 20,000 টাকার পণ্য ক্রয় করছো, 20,000 টাকার পণ্য ক্রয় করছো 10% বাট্টায়, সেটা কি? কারবারি বাট্টা। দেখো পণ্য ক্রয়ের ক্ষেত্রে কি হয়? ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি হয়? ক্রয় করছে, এর কারণে এটা কারবারি বাট্টা। কারবারি বাট্টা। তারপর দেখো 5% নগদ বাট্টায় সাথে সাথে চেকের মাধ্যমে পরিশোধ। তারপর এই যে এইটুকু নগদ বাট্টা। 5% নগদ বাট্টায় কি? সাথে সাথে পরিশোধ করে দিয়েছো। তাহলে দেখো জাবেদা কি হবে? বিশ্লেষণ কারবারি বাট্টা টাইমস হবে না, এখানে গুণ হবে। সরি, গুণ হবে। আর দেখো কারবারি বাট্টা 20,000 টাকার কত? 10%, তাহলে কত? 2,000 টাকা। অবভিয়াসলি জানো তোমরা একটা শর্টকাট নিয়ম। দেখো যখন তুমি 20,000 টাকার 10% করবা তখন কি? জাস্ট একটা শূন্য কেটে দিবা। যখন 100% করবা 2টা শূন্য কেটে দিবা। 200% করবা 200% না সরি, মানে 1,000% করবা তখন আরেকটা শূন্য কেটে দেবে। এইভাবে মানে যাতে তোমার ক্যালকুলেটর ইউজ করা না লাগে। ধরো 3,000-এর 10%, 100% ধরো, তাহলে কত হবে? দুইটা 100 এ দুইটা শূন্য আছে, তাহলে কয়টা? দুইটা শূন্য কেটে দেবো, 30 হবে। 3,000-এর 10% কত? 30 হবে। বুঝতে পারছো? এইভাবে বের করবা পার্সেন্ট গুলা, তাহলে দেখো পরীক্ষার হলে সোজা হবে। দেখো দেখাই কি, কারবারি বাট্টা 2,000 টাকার উপর 10% ছিল। আমরা কি জানি এই পণ্য ক্রয়ের ক্ষেত্রে যেটা দেওয়া হয় সেটা কারবারি বাট্টা। তাই কারবারি বাট্টা কত? 20,000-এর উপর 10%, 2,000 টাকা। কিন্তু আমাদের ক্রয় মূল্য কত ছিল? যেহেতু বাট্টা দিছি, তাইলে কি ওটা কিনছি কয় টাকা? মানে একটা পণ্য কেনার ক্ষেত্রে আমরা বাট্টাটা পাইছি, কেনার ক্ষেত্রে কি বাট্টাটা পাইছি। তাহলে কি আমরা কিনছি কয় টাকা দিয়ে? 2,000 টাকা ছাড় পাইছি, তাহলে কিনছি কত টাকা দিয়ে? 18,000 টাকা দিয়ে। বুঝতে পারছো? তারপর দেখো নগদ বাট্টা। আবার ওই 5% বাট্টায় কি আমরা ওইটা সেল করে দিছি, মানে ওই যে 18,000 টাকা দিয়ে যে কিনছিলাম সেটা 5% নগদ বাট্টায় চেকের মাধ্যমে আবার পরিশোধ করে দেওয়া হলো। চেকের মাধ্যমে কি পরিশোধ করে দেওয়া হলো। তাহলে 18,000 টাকার 5% কত? 900 টাকা। 18,000 5% কত? 900 টাকা। দেখো কত? 18,000 5% 900 টাকা। তারপর দেখো চেকে প্রদান, মানে যেহেতু তুমি এই 900 টাকা মানে এই বাট্টাটা বাদ দিয়েই তো তুমি একজনকে দিয়ে দিবা। এই 900 টাকা বাদ দিয়ে 18,000 থেকে 900,000 বাদ 900 টাকা বাদ দিয়ে 17,100 টাকা তুমি এটা প্রদান করছো আর কি। জাস্ট মানে বাট্টাটা মানে ছাড়টা কত
সেটা বাদ দিয়ে আমরা দেখাইছি। বুঝতে পারছো? সেটা বাদ দিয়ে আমরা দেখাইছি। যদি না বুঝে থাকো বলো। আমি আরেকবার বইলা দিই, আরেকবার রিপিট করে দিই। দেখো, কারবারি বাট্টা ছিল 20,000 টাকার উপর 10%, 2,000। সেটা ছাড় পাইছি আমরা, ছাড় পাইছি, তাহলে কিনছি কয় টাকা দিয়ে? 18,000। তারপরে এইটার উপর 5% বাট্টা আমরা পরিশোধ করছি। 18,000 5% কত? 900। তাহলে এই 900 টাকা মানে করো বাদ দিয়ে, মানে ছাড়টা, ডিসকাউন্টটা বাদ দিয়ে আমরা 17,100 টাকা আর কি পরিশোধ করে দিয়েছি। জাবেদা কি হবে দেখো, ক্রয়। যেহেতু আমরা এই একটা জিনিস দেখো, আমি লাস্ট ক্লাসেও বলছিলাম, আবারও বলতেছি। তোমরা দেখো যে যখন তুমি কারবারি বাট্টা করবা, এই যে কারবারি বাট্টা, তখন যে টাকাটা হবে, মানে ধরো যে ডিসকাউন্টটা হবে, বাট্টাটা হবে, সেটা জাবেদা দেখানো লাগবে না। সেটা কি? জাবেদা দেখানো লাগবে না। এই যে দেখো, এই যে তোমরা যে 10% ছাড় পাইছিলা, এই তাহলে কি বাট্টার পরিমাণ কত ছিল? 2,000 টাকা না? এই যে 2,000 টাকা, সেটা দেখানো লাগবে না। কারণ কি? এটা কারবারি বাট্টা। এটা কি ছিল? কারবারি বাট্টা। কারবারি বাট্টার বাট্টাটা জাবেদায় দেখানো লাগে না। কারবারি বাট্টার ক্ষেত্রে কোনো জাবেদা লাগে না। এই যে হেনরি আরা, ক্রয় তো 20,000 টাকা না। কারণ কি? আমরা 10% ছাড় পাইছি, ক্রয় করার ক্ষেত্রে ডিসকাউন্ট পাইছি 10%, মানে 2,000 টাকা ডিসকাউন্ট পাইছি। তাহলে কিনছি কয় টাকা দিয়ে? 18,000 টাকা দিয়ে। দেখো তোমরা, আমি কি বললাম, বারবার বললাম কিন্তু, যে কারবারি বাট্টার যে কারবারি বাট্টার কোনো জাবেদা হয় না। এইটা যেহেতু কারবারি বাট্টা ছিল, 10% মানে কত? 2,000 টাকা কারবারি বাট্টা ছিল, সেটার কোনো জাবেদা হবে না। দেখো কোথাও নাই। কিন্তু নগদ বাট্টার কি জাবেদা হবে, এটা নোট করে রাখবা, বুঝছো? কারবারি বাট্টা জাবেদা না, জাবেদা হবে না। নগদ বাট্টা জাবেদা হবে। নগদ বাট্টাকে কি বলা? নগদ বাট্টা মানে হচ্ছে প্রাপ্ত আর প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা, এই যে এটা কারা নোট করছো বলো তো দেখি? যারা ট্যালেন্টেড স্টুডেন্ট তারা অবশ্যই নোট করে রাখে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কারবারি বাট্টার কোনো জাবেদা হবে না। কারবারি বাট্টা কোনটা? ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেটা দেওয়া হয়। আর নগদ বাট্টার জাবেদা হবে, অবশ্যই হবে। কারণ নগদ বাট্টা কোনগুলো? প্রাপ্ত বাট্টা, যেটা তুমি পাইছো, আর প্রদত্ত বাট্টা যেটা তুমি দিছো। বুঝতে পারছো? দেখো জাবেদা কি হবে, তুমি ক্রয় করছিলা কত টাকা দিয়ে? 18,000 টাকা দিয়ে, ছাড় পায়া 18,000 টাকা দিয়ে কিনছিলা। ক্রয় হিসাব কি হয়? ডেবিট। ব্যয় বৃদ্ধি এর কারণে ডেবিট। তারপরে কি দেখো, ওইটা চেকের মাধ্যমে আবার পরিশোধ করছো। চেকে পরিশোধ করছো কত? এই যে 17,100 টাকা চেকে দিছো না? চেকে পরিশোধ করছো 17,100। এই যে দেখো, আমরা এই যে এখানে যে 2,000 টাকা ছাড় পাইছিলাম, সেটা কি? একটা কারবারি বাট্টা ছিল, এর কারণে আমরা এখানে দেখাই নাই। দেখো ক্রয়ের পরে ওইটা কি আমরা দেখাই নাই, ক্রয়ের পরে ওইটা দেখাই নাই। কিন্তু দেখো এরপরে আমরা কি চেকের মাধ্যমে যে পরিশোধ করছি, কত টাকা? মানে ব্যাংকের মাধ্যমে, চেক নামে কিন্তু কোনো হিসাব হয় না, ব্যাংক হিসাব হবে, ব্যাংক হিসাব। কত টাকা পরিশোধ করছি? 17,100 টাকা। 17,100 টাকা। এক্ষেত্রে দেখো যে বাট্টাটা পাইছিলাম, ওইটা দেখাইতে হবে। কারণ কি? এটা নগদ বাট্টা, মানে প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা, এগুলো অবশ্যই দেখাইতে হবে। অবশ্যই কি দেখাইতে হবে। এই যে দেখো, প্রাপ্ত বাট্টা মানে তুমি একজনকে দিতে যায় ছাড় পাইছো, সেটা কি? প্রাপ্ত বাট্টা। কত টাকা ছিল? এই যে 900 টাকা। কত টাকা ছিল? 900 টাকা। দেখো প্রাপ্ত মানে কি? তুমি আয় হয়েছে, ক্রেডিট 900 টাকা, শেষ। ওকে, এখন বলো, কোথাও না বুঝতে পারলে বলো। ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল, যারা যারা আর কি নোট করছো তারা অবশ্যই বেনিফিট পাবা। কোথাও যদি না বুঝে থাকো বলো, না বুঝে থাকলে বলো। একটু জানাও কাইন্ডলি। আসলে আচ্ছা, শরীয়ত আলী, বুঝতে পারছো? যাক, আলহামদুলিল্লাহ। তাহলে কি নেক্সটে যাব? পরে আবার কিছু না, তোমার নাহিদা, জি জি জি, ওকে, ঠিক আছে। 5 নাম্বার দেখো, ব্যক্তিগত সম্পদ ব্যবসায় ব্যবহার। ধরো তোমার মালিকের একটা ব্যক্তিগত গাড়ি আছে, বাইক আছে, প্রাইভেট কার আছে,
যেগুলো আছে সেগুলো যদি ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহার করে, যেমন কি দেখো মালিক তার ব্যক্তিগত মোটর গাড়ি 3 লাখ টাকায় বিক্রয় করে সেই টাকা দিয়ে ব্যবসায় পণ্য ক্রয় করবে, মানে মালিকের কাছে 3 লাখ টাকা, মানে একটা কি ছিল, গাড়ি ছিল, সেটা 3 লাখ টাকায় বেচে দিয়ে, বিক্রি করে দিয়ে সেটা কি পণ্য ক্রয় করলো, ব্যবসায়ের জন্য কি পণ্য ক্রয় করলো। দেখো তাহলে কি হবে, মালিকের ব্যক্তিগত টাকা ব্যবসায়িক পণ্য কেনার জন্য লাগানো হয়েছে, তাহলে কি এটি মূলধন, মানে মালিক যেটা দিবে সেটাই কি মূলধন, মালিক যেটা দিবে কি সেটাই মূলধন। বুঝতে পারছো, কারণ মালিক দিলেই মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়, সেটাই কি মূলধন। দেখো তাহলে কি হবে, যেহেতু পণ্য ক্রয় করছে, মানে ওই মালিক 3 লাখ টাকা দিয়ে কি করছে, পণ্য ক্রয় করছে, 3 লাখ টাকা ব্যবসায় দিয়ে কি করছে, মেন কি পণ্য ক্রয় করেছে, তাহলে কি হবে, ক্রয় হিসাব ডেবিট 3 লাখ টাকা, আর যেহেতু মালিক দিচ্ছে মূলধন হিসাব ক্রেডিট 3 লাখ টাকা। শেষ, এটা একবার ইজি ছিল। নেক্সটে যাই, দেখো জীবন বীমা প্রিমিয়াম ও আয়কর, জীবন বীমা ও আয়কর এই দুইটাই কি উত্তোলন, উত্তোলন দুইটাই কি উত্তোলন, দুইটাই কি হবে, জীবন বীমা ও আয়কর এই দুইটাই হচ্ছে উত্তোলন, দুইটাই কি উত্তোলন। দেখো ব্যবসার তহবিল থেকে মালিকের জীবন বীমা প্রিমিয়াম 3,000 টাকা এবং আয়কর 2,000 টাকা দিচ্ছে, মানে মালিকের তহবিল থেকে, মালিকের নিজস্ব তহবিল থেকে। তারপর দেখো জীবন বীমা ও আয়কর ব্যবসায়ের খরচ নয়, জীবন বীমা ও আয়কর মানে ট্যাক্স, তারপরে মালিকের যে মনে করো ধরো বীমা খরচ, সেগুলা কি, এটা কোনো ব্যবসায়ের খরচ না, এটা মূলত মালিকের কি ব্যক্তিগত খরচ, মালিকের ব্যক্তিগত খরচ মানে কি উত্তোলন, মালিকের ব্যক্তিগত খরচ, মালিকের কি ব্যক্তিগত খরচ সেটা হচ্ছে উত্তোলন। তাহলে কি হবে, উত্তোলন হিসাব ডেবিট, কত 3 আর 2 কত 5, 5,000 টাকা, আর নগদান যেহেতু ব্যাংকের কথা বলা নাই, নগদেই, নগদে উত্তোলন, তাহলে এই যে দেখো উত্তোলন হিসাব ক্রেডিট 5,000 টাকা। ওকে, এটা যারা আর কি কমার্সের স্টুডেন্ট তারা হচ্ছে জেনেই থাকবে যে এই দুইটা উত্তোলন, যারা আর কি জানো না তাদের জন্য। দেখো অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা কি, মানে তুমি একজনকে ধরো ধার দিছো 2,000 টাকা, এখন দেখো অনাদায়ী পাওনা মানে কি, তুমি একজনকে ধরো 2,000 টাকা ধার দিচ্ছে, এখন তোমার ধরো বন্ধুদের কাছে দাও না, ধরো 2,000 টাকা দিলা একটা বন্ধুকে, সে মনে করো তুমি আর ধরে নিছো যে সে আর টাকা দিবে না, অনেকদিন ধরে চাইতেছো পাইতেছো না, মানে অনিশ্চয়তা বেরিয়ে গেছে যে আরে ও তো টাকাই দিতেছে না, ও মনে হয় দিবেই না। বুঝতে পারছো, তাহলে কি ওইটা হচ্ছে অনাদায়ী পাওনা, মানে তুমি এখন ওর কাছ থেকে আদায়ই করতে পারো না, ও তোমাকে দিবে কিনা ডিসিশন না, ওটা আদায়ই করতে পারো না, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা। দেখো এর উদাহরণ কি, বিগত বছরে অবলোপনকৃত কুরিন, এই কুরিন মানে আর অনাদায়ী পাওনা মানে সেম, কুরিন মানে তুমি আর কি একজনের কাছ থেকে টাকা আদায় করতে পারো না, বা সে তোমাকে দেয় নাই, বাবুদ রাসেলের নিকট থেকে 2,500 টাকা পাওয়া গেল, একজনের কাছ থেকে 2,500 টাকা পাইছো, মানে ওই বন্ধুর কাছে তুমি 2,500 টাকা ধরো পাইতা, এতক্ষণ পাও নাই, কিন্তু এরপরে কি 2,500 টাকা ও দিছে, পরে দিয়ে দিছে না, যাক ওটা আমার টাকাটা দিয়ে দিছে, তাহলে সেটা কি হবে, মানে দেনাদার থেকে, বিশ্লেষণ কি এটা দেনাদার থেকে আসেনি, সরাসরি আদায় হয়েছে, মানে ওর কাছ থেকে, তোমার বন্ধুর কাছ থেকে 2,000 টাকা আদায় করতে পারো নাই, পরে কি তুমি অনেক চেষ্টার পরে, অনেক পরিশ্রমের পরে, অনেক ধরো চাপ দিলা, মানে প্রেসার দিলা, মানে ব্ল্যাকমেল করলা, এইসব করে আর কি ওর কাছ থেকে টাকাটা আদায় করলা, তখন সেটার জাবেদা কি হবে, নগদান হিসাব ডেবিট, যেহেতু নগদের টাকাটা আদায় করছো, সম্পদটা বৃদ্ধি পেয়েছে, এই কারণে নগদান হিসাব ডেবিট। অনাদায়ী পাওনা আদায় মানে ওই টাকাটা তোমার বাকি ছিল, সে তোমাকে দিয়েছে, অনাদায়ী পাওনাটা আদায় করছো, মানে কি ওই তোমার দেনাদার যে ছিল হ্রাস পেয়েছে, মানে সম্পদটা হ্রাস পেয়েছে, ওর কাছে টাকাটা যে পাইতা সেটা কমে গেছে না, ধরো 2,500 টাকা পাইতা, ওর কাছে টাকাটা নিয়ে নিছো, তাহলে কি ওর কাছে তো আর টাকা পাবা না তুমি, সম্পদটা যে হ্রাস পেয়েছে সেটাই হচ্ছে অনাদায়ী পাওনা আদায়, এর কারণে এটা ক্রেডিট হয়েছে। ওকে, না বুঝে থাকলে অবশ্যই জানাবা। কর্মচারীর বকেয়া বেতন, অগ্রিম অফিস ভাড়া, তুমি একটা কর্মচারীর বেতন বকেয়া আছে, মানে ওরে এখনো টাকা দেও নাই, ধরো গত মাসের টাকাটা দেও নাই এখন 6,000 টাকা, এবং বাড়িওয়ালাকে অগ্রিম বাড়ি ভাড়া দিছো, ধরো আমরা কোথাও ঢাকা শহরে দেখবা যে বাড়ি ভাড়া নিতে যাই, তখন কি অগ্রিম টাকা দেওয়া লাগে না, 2 মাসের টাকা অগ্রিম দেওয়া লাগে, যাতে কি অগ্রিম মানে কি ধরো ওই বাড়ি ভাড়া কত 10,000 টাকা, ওই 10,000 টাকা 2 মাসের 10,000 টাকা তুমি অগ্রিম দিয়ে রাখছো, যাতে কি বাড়িওয়ালা নিশ্চিত হয় না ভাড়াটিয়াটা 2 মাসের আগে কোথাও যাবে না, 10,000 টাকা কি গচ্ছিত রাখো বাড়িওয়ালার কাছে, তোমার কিন্তু আর পরের মাসে টাকাটা দিতে হবে না, কারণ কি 10,000 টাকা তো বাড়িওয়ালার কাছে আর দিছি, আগেই দিছি, অগ্রিম দিয়েই রাখছি,
তাহলে কি ওইটা তোমার কাছে কি সম্পদ না? ওই 10,000 টাকা যে দিয়ে রাখছো বাড়িওয়ালার কাছে, ওটা কি সম্পদ? বুঝতে পারছো? ওই অগ্রিমটা কি সম্পদ। তাহলে এটা জাবেদা কি হবে দেখো, যেহেতু বেতন বকেয়া আছে, বেতন বকেয়া আছে, তাহলে কি বেতন হিসাব ডেবিট ব্যয়, আর বকেয়া, বকেয়া আমরা কি জানি, বকেয়া আয় সম্পদ, বকেয়া আয় সম্পদ, বকেয়া ব্যয় দায়, অগ্রিম আয় দায়, অগ্রিম ব্যয় একবারে ঠোঁটাস্ত রাখবা কি, একবারে ঠোঁটাস্ত। এই চারটা জিনিস দেখো, বকেয়া আয় কি সম্পদ, মানে তোমার হচ্ছে তুমি একজনের কাছ থেকে টাকা পাইছো আর কি, অগ্রিম আগেই টাকা পাইয়া গেছো, সেটা কি বকেয়া আয় সম্পদ। আর বকেয়া ব্যয় কি, মানে যেটা তোমার অগ্রিম যেটা আর কি খরচ করছো, ধরো তোমার এই যে যেমন দেখো বকেয়া বেতন মানে টাকাটা এখনো দেওয়া নাই, বাকি আছে, ওরে টাকাটা এখনো দেওয়া নাই, সেটা কি তোমার দিতে হবে, সেটা দায়। আর অগ্রিম আয় কি, মানে ধরো অগ্রিম একজনের কাছ থেকে টাকা পাইছো, এই যে দেখো বাড়িওয়ালার কাছে যে তুমি 10,000 টাকা দিয়ে রাখছো, সেটা কি তোমার কাছে সম্পদ, কিন্তু বাড়িওয়ালার কাছে কি দায়। কারণ কি, ওই 10,000 টাকার বদলে তোমার রুম ভাড়া দিতে হবে, কি 10,000 টাকার বদলে রুম ভাড়া দিতে হবে, ওই রুম ভাড়াটা বাড়িওয়ালার কাছে দায়। দেখো তাহলে কি বকেয়া বেতন কি হবে, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। আর অগ্রিম ভাড়া, অগ্রিম কি, অগ্রিম ভাড়া মানে অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় কি হয় সম্পদ। তাহলে কি হবে, অগ্রিম ব্যয় হিসাব ডেবিট, আর নগদে যেহেতু ভাড়া দিবা নগদের হিসাব ক্রেডিট। তাহলে কি চারটা জিনিস একবারে ঠোঁটাস্ত রাখবে, চারটা জিনিস কি ঠোঁটাস্ত, পুরো ঠোঁটাস্ত। দেখো তারপরে নেক্সটে যাব আমরা, সমাপনী যাবে। তোমরা জানো যে সমাপনী যাবে কিভাবে দিতে হয়, আমি বলছি এটা নিয়ে অনেক ক্লাসও মানে সামনে হবে হয়তো। সমাপনী যাবে কি, মানে সমাপনী যাবে মানে নামিক হিসাব বন্ধ করতে আর কি, ডেবিট ও ক্রেডিট ব্যয় হিসাব দেখানো হয়। মানে তোমার আয় ব্যয় হিসাব বন্ধ করার জন্য আর কি যেটা দেওয়া হয় সেটাই সমাপনী যাবে। আয় ব্যয় যত আয় হয়েছে সেগুলো বন্ধ করার জন্য এবং ব্যয়গুলো বন্ধ করার জন্য কি হয়, সমাপনী জাবেদা দিতে হয়। যেমন কি দেখো, আয় হিসাব বন্ধ করতে কি দিতে হয়, বিক্রয় হিসাব, বিক্রয় একটা আয় না, যত আয় আছে সবগুলো ডেবিট, আয় বিবরণী ক্রেডিট। কিভাবে দিবা, যত আয় আছে সেগুলো ডেবিট, আয় বিবরণী ক্রেডিট। তারপরে দেখো ব্যয় বন্ধ করতে, ব্যয় হিসাব বন্ধ করতে কি করবা, আয় বিবরণী ডেবিট, ব্যয় সকল ব্যয় হিসাব ক্রেডিট। বুঝছো, এটা তো সোজা, এটা তোমরা জানো হয়তো যারা ডেইলি করো। এটা ছিল সমাপনী জাবেদা। ভুল সংশোধনী জাবেদা দেখো, ভুল সংশোধনী জাবেদা কি, ম্যাথে চলে গেছি। আচ্ছা, ভুল সংশোধনী জাবেদা কি, ধরো আসবাবপত্র ক্রয় করছো 10,000 টাকা, ভুলবশত ক্রয় হিসেবে লিখছো, আসবাবপত্র ক্রয় করছো 10,000 টাকা, তাহলে কি হবে, আসবাবপত্র হিসাব ডেবিট, কিন্তু তুমি কি করছো, ক্রয় হিসাব লিখে ফেলাইছো, ক্রয় হিসাব ডেবিট লিখে ফেলাইছো, তাহলে কি করবা, আসবাবপত্র বাড়াতে হবে, তাহলে কি আসবাবপত্র কম লিখছো 10,000 টাকা, তাহলে কি এটা বাড়ায় দিবা। আর ক্রয় হিসাব লিখে ফেলাইছো, মানে ক্রয় হিসাব বাড়ায় দিছো, ক্রয় হিসাবটা কমায় দিবা, তাহলে কি হবে, আসবাবপত্র হিসাব ডেবিট, ডেবিট, ক্রয় হিসাব কমাইতে হবে, এর কারণে ক্রেডিট। বুঝতে পারছো? ওকে, এই ছিল তোমাদের 10টা আর কি খুবই ক্রিটিক্যাল, যেগুলো আর কি পরীক্ষায় আসে। আরেকটা মানে করো, একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু দেখাই দিই। দেখো ম্যাথে কি বলছে, উদ্দীপক মেসার্স টি শার্ট ট্রেডার্স এর 2026 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন দেওয়া আছে, মানে কিছু কিছু লেনদেন দেওয়া আছে। সেটা থেকে কি বলছে, প্রথমে কারবারি বাট্টার পরিমাণ ওর নিট প্রারম্ভিক মূলধন, কারবারি বাট্টা এটা হচ্ছে, কি করবা জানো, এটা তোমাদের আমি খালি বইলা দিব, তোমরা হচ্ছে করবা, ওই করে করে আর কি ওই গ্রুপে পোস্ট করবা, যে গ্রুপটা আছে না তোমাদের, ওই গ্রুপে পোস্ট করতে হবে। দেখো কারবারি বাট্টা হচ্ছে নগদ বাট্টা, কারবারি বাট্টা কোনটা আমি বলছিলাম, কারবারি বাট্টা হচ্ছে যেটা কিসে ক্রয় বিক্রয়ের উপর হয়, ক্রয় বিক্রয়। বুঝতে পারছো, ক্রয় বিক্রয়। দেখো ক্রয় কোনটা, এই দেখো তোমার 5 তারিখে দেখো সোনালী ট্রেডার্স এর নিকট হতে 10% কারবারি বাট্টায়, মানে এটা কারবারি বাট্টা বলাই আছে, 10% কারবারি বাট্টায় কি প্রতি কেজি 100 টাকা ধরে 500 কেজি চাল করে, 100 টাকা ধরে 500 কেজি, তাহলে কয় কেজি হয় মোট, 5,000 টাকা হয়।
টাকার পরিমাণ কত হয়? 5,000 টাকা। সেটার উপরে 10% ধরবা, সেটার উপরে কি 10% ধরে অঙ্ক করবা। বুঝতে পারছো? তারপরে আরেকটা কোনটা, এই যে দেখো ক্রয় বিক্রয়, তার মানে কি বিক্রয় করছে, এই বিক্রয়ের ক্ষেত্রে বাট্টা ধরতে হবে। দেখো 5% কারবারি বাট্টায় 80,000 টাকার পণ্য বিক্রয়, এটার উপর 5% করবা এবং লাস্টে যোগ করে দিবা, যে বাট্টাগুলো বের হবে শুধু সেগুলো আর কি যোগ করবা। আমি খালি জাস্ট বলে দিতেছি, কিন্তু এগুলো করতে হবে তোমাদেরই, বুঝছো? জাস্ট বলে দিতেছি, কিন্তু করতে হবে তোমাদের। তাহলে কি করবা দেখো, কারবারি কারবারি বাট্টার ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেগুলো সেগুলো কারবারি বাট্টা। এখানে আছে দেখো 5 তারিখে কারবারি বাট্টা আছে, পরে 8 তারিখে বিক্রয়ের ক্ষেত্রে কারবারি বাট্টা আছে। এই বাট্টার পরিমাণ, শুধু বাট্টা দেখো 80,000-এর 5% করলে কত হয়? দেখো 80,000-এর 10% কত? 10% মানে একটা শূন্য কেটে দিবা, মানে কত হয়? 8,000 টাকা। তাইলে এটার 5% কত হবে? 8,000-এর অর্ধেক কত? 4,000 টাকা। 4,000 টাকা লিখবা, আর এই আর হচ্ছে এই উপরে 5 তারিখেরটা বের করবা, এই দুইটা মিলে যোগ করে দিবা, তাইলে পাওয়া যাবা মোট কারবারি বাট্টার পরিমাণ। বুঝছো? এরপরে কি বলছে? প্রারম্ভিক মূলধন, নিট প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কিভাবে বের করে? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ। প্রারম্ভিক সম্পদ কোনগুলা? 1 তারিখের গুলা। 1 তারিখের গুলা দেখো কি 1.5 লাখ, 4 লাখ, 40,000, 30,000 টাকার ব্যাংক ঋণ। 30,000 টাকার ব্যাংক ঋণ হচ্ছে কি, এটা একটা দায়। কিন্তু কি আমি তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম, 30,000 টাকা যে ব্যাংক ঋণ নেয়, সেটা আবার নগদের সাথে যোগ করতে হয়। কত হবে? 1,80,000 হবে। বুঝতে পারছো? এটা তো যারা রেগুলার ক্লাস করো তারা হয়তো জানবা, বুঝে থাকবে। বুঝতে পারছো? তাহলে 1 তারিখেরটা এইভাবে বের করবা, প্রারম্ভিক মূলধনের পরিমাণ 1 তারিখেরটা হিসাব করে বের করবা। ওকে, তোমাদের কাজ, তোমাদের এইচডব্লিউ থাকবে, আমি খালি ধারণা দিয়ে দিতেছি। এরপরে কি বলছে? 5 ও 12 তারিখের লেনদেনের ক্রয় জাবেদা এবং ক্রয় ফেরত জাবেদা। ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা একসাথে দুইটা দিয়ে দিছে না? ক্রয় জাবেদা কিভাবে করতে হয় দেখো, ক্রয় জাবেদায় একটা ছক আছে, তারিখ, তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, চালান, শর্ত। আচ্ছা, এখন বলো তো তোমরা, ক্রয় জাবেদা কেন প্রস্তুত করা হয়? ক্রয় জাবেদা কেন প্রস্তুত করা হয় দেখি, বলো তো কেউ। ক্রয় জাবেদা কেন প্রস্তুত করা হয়? দ্রুত জানাও দেখি, কে বলতে পারো ক্রয় জাবেদা কেন প্রস্তুত করা হয়? না, উপস্থিতি খুবই কম, মাত্র 9 জন। আচ্ছা, আমরা শেষ করে দিব, সমস্যা নেই, খালি বলো ক্রয় জাবেদা কেন প্রস্তুত করা হয়, দেখি কে বলতে পারো। আচ্ছা, কেউ বলতেছো না, সবার রেসপন্স নাই কোনো। ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়েছে ধারে ক্রয়ের জন্য। ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, যেহেতু ধারে ক্রয়ের জন্য ক্রয় জাবেদা করতে হয়, তাহলে এখানে ধারে ক্রয়ের জাবেদা দিব। ধারে ক্রয়ের জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, আর হচ্ছে যেহেতু বাকিতে ক্রয় করছো, তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট। ধারে ক্রয় এর জন্য কি হয়? ক্রয় হিসাব করতে হয়। ধারে ক্রয়ের জন্য ক্রয় হিসাব করতে হয়। তাহলে এইখানে ধারে ক্রয় কোনটা কোনটা আছে দেখো, এই যে সোনালী ট্রেডার্স, কারো যদি নাম উল্লেখ থাকে মানে ওইটা ধারে। এই দেখো 5 তারিখ ধারে ক্রয়। এরপরে আর কোনটা আছে? সোনালী ট্রেডার্সই আছে শুধু। আচ্ছা, তারপরে কি কে দেখি কোনটা আছে,
5% বার্তায় নিকট বিক্রয় 16 ট্রেডার্সের নমুনা মাফিক না হয় পণ্য ফেরত, বিনামূল্যে পণ্য বিতরণ 16 ট্রেডার্স। তারপরে কি, আচ্ছা দেখি একটু, আচ্ছা এখানে খালি 16 ট্রেডার্সই আছে, মানে একটাই ধারে ক্রয় আছে, তাহলে 5 তারিখেরটা হবে। আর তোমরা যেটাই লিখবা ওটা নোট দিতে হবে। এই টাকাটা কিভাবে বের করলো আমি একটা দেখাই দিই, দেখো 10,000 টাকা, 10% বার্তায় 100 টাকা ধরে 500 কেজি চাল, তাহলে মোট ক্রয় কত, 500 টাকা ধরে 100 কেজি, তাহলে 500 গুণ 100 কত হয়, 5,000, 50,000। এটার সাথে কি বাট্টাটা মাইনাস করতে হবে, বাট্টা কত, 10%, 10% বাট্টা মানে কি 5,000 মাইনাস, তাহলে মোট টাকা কত হবে, 45,000 টাকা। সোনার অ্যাড্রেস লিখে 45,000 টাকা এখানে লিখতে হবে। ওকে, এটা শেষ। এরপরে ক্রয় ফেরত যাবে না, ক্রয় ফেরত যাবে দেখি, ক্রয় ফেরত কোনটা আছে, যে 12 তারিখ, 12 তারিখ এটা দিয়ে করে দিবা। সেম ক্রয় ফেরত যাবে দাঁড়ো এরকমই হয়। তারপরে দেখো বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত যাবে ধরো ঘর এরকমই, খালি বিক্রয় ফেরত যাবে দেয় যে এইখানে বিবরণটা থাকে। ক্রয় ফেরত যাবে আচ্ছা, ক্রয় ক্রয় হিসাব, ক্রয় যাবে দেয় হচ্ছে এখানে থাকে ক্রেডিট হিসাব খাত। আচ্ছা এটা আবার দিই, তারিখ, বিবরণ, শর্ত, 4 নং ক্রেডিট নং, এরপরে ক্রেডিট হিসাব খাত হচ্ছে ক্রয় যাবে দেয়, ক্রেডিট হিসাব খাত। আর বিক্রয় যাবে দেয় কি হবে, ডেবিট হিসাব খাত। বাকিগুলো সেম। আর এখানে ধারে বিক্রয়, বিক্রয় যাবে দাও কিন্তু ধারে বিক্রয়ের ক্ষেত্রে প্রস্তুত করা হয়, ক্রয় যাবে দা ধারে ক্রয়, বিক্রয় যাবে দা ধারে বিক্রয়। বুঝতে পারছো, এইভাবে করতে হবে, কইরা তোমাদের জমা দিতে হবে কিসে, ওই যে গ্রুপটাতে। আমি দেখবো দেখি কে কে জমা দেয়। তারপরে দেখো এই যে বলছি কি 15, 18, 25 ও 30 তারিখের লেনদেন গুলোর জাবেদা দাখিল দিবা, তাহলে এগুলোর জাবেদা দাখিলা দিয়ে দিবা, জাবেদা করবা নরমাল। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা আমি এটার অ্যান্সার দিয়ে দিব নি, সমস্যা নেই, দিব পরে, আগে অ্যান্সার তোমরা দিবা পরের ক্লাসে দিব, পরে অ্যাকাউন্টিং ক্লাসে। বুঝতে পারছো, কোনো কোশ্চেন থাকলে বলো। কোনো কোশ্চেন আছে বলো তো। আরে তোমরা দেখি কোশ্চেনও করো না, কিছু বলো না, চলে যাবো কিনা সেটাও বলো না, তাহলে কেমনে হবে বলো। বলো একটু কাইন্ডলি যে তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি, তাহলে শেষ করে দিব। বুঝতে পারছো, বলো কাইন্ডলি একটু বলো। সাম্মি, আচ্ছা ঠিক আছে, এখানে তো ঠিক এখানে শেষ, বুঝছো, মানে আজকে জাভেদার ক্লাস তো বেশি বড় না, জাভেদা তো বেশি নাই। সামনে একটা ঠিক আছে, আচ্ছা এই যে নাহিদা বলছো যে বাড়ির কাজ, বাড়ির কাজ হচ্ছে এই যে এইটা, এটা অ্যান্সার দিবা তোমরা। বুঝতে পারছো, আমি এটার আর কি পিডিএফটা দিব, এই পিডিএফটা দেখে তোমরা আর কি অ্যান্সার, মানে পিডিএফটা দেখে কোশ্চেনের অ্যান্সারটা দিয়া গ্রুপে দিবা, আমি দেখবো দেখি কে কে করে। এখানে অনেকে আছে যেমন কি শাম্মী, বাইজিৎ বোস্তামি, তারপর সুমাইয়া তাবাসসুম, হেনরিয়ারা, নাহিদা, অপূর্ব, শরীয়ত আলী, যারা যারা আর কি মূলত করছো ক্লাসে, যেমন তামিম, মানে দেখবো আমি আর কি পরের ক্লাসে তোমরা থাকো নাকি, বা এটা কি তোমরা যারা আছো তারা কি করছো নাকি। বুঝতে পারছো, নাম দেওয়া থাকলে ধারে হয়, নাম দেওয়া থাকলে, কারো নাম দেওয়া থাকলে ধারে হয়, নাম উল্লেখ থাকা মানেই ধারে। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তোমাদের আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনশট নেওয়া লাগবে না, বুঝছো, আমি এটা দিয়ে দিব, ওইটা দেখেই করতে পারবো।